হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক নূপুর চক্রবর্তীর কলমে একটি হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। গ্রামের নাম পোড়াপুকুর। আজকের গল্প পাঠে ব্রতদীপ, গল্পের সূত্রধার এবং অন্যান্য চরিত্রে আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, নূপুর চক্রবর্তীর লেখা গ্রামের নাম পোড়াপুকুর। ধর্মপুরে উঠে বসলাম। অবশ্য চোখ খোলার পরে ঠিক কোথায় আছি সেটা বুঝতে কিছুটা সময় লাগে। কিছু জিজ্ঞেস করার আগেই লোকগুলো দরজা খুলে সুটকেস সহ আমাকে প্রায় ধাক্কা দিয়ে ট্রেন থেকে নামিয়ে দিল। ট্রেনটা বোধহয় আমার নেমে যাওয়ার অপেক্ষাতেই ছিল। ধুলো ঝেড়ে উঠে দাঁড়াবার আগেই এক রাশ সাদা ধোঁয়া সহ কয়লার গুঁড়ো আর আগুনের ফুলকি প্ল্যাটফর্মের উপর ছড়িয়ে দিয়ে লম্বা হুইসেল দিয়ে ক্লান্ত সরীসৃপের মতো প্রথমে ধীরে ধীরে, তারপর গতি বাড়িয়ে হারিয়ে গেল দূরের গাছপালার আড়ালে। ঘড়ির কাঁটা বিকেল 4টের ঘর ছুঁই ছুঁই। পুরুলিয়া থেকে চন্দ্রপুরা হয়ে কোটশিলা যাওয়ার ব্রাঞ্চ লাইনে এই ছোট্ট একটা স্টেশন ডমরুঘুটু। তবে লালমাটির ঢিবি আর তার উপরে পলেস্তরা খসা ইঁটের ঘরের গায়ে তোবড়ানো রং চটে যাওয়া সাইনবোর্ডে স্টেশনের নামটা লেখা না থাকলে আদৌ এটা স্টেশন কিনা বোঝা অত্যন্ত দুরূহ। সময়টা বৈশাখের শুরু হলেও দিন কয়েক ধরে চলা ঝড় বৃষ্টির ফলেই বোধহয় রার বাংলার সেই চামড়া জ্বালানো গরমটা এখনো নিজের দাপট দেখিয়ে উঠতে পারেনি। গতকাল রাতে হাওড়া থেকে ট্রেনে চেপেছিলাম। আজ ভোরে পুরুলিয়া পৌঁছে আবার এই কোটশিলা যাওয়ার প্যাসেঞ্জার ট্রেনে উঠেছি। একে তো ট্রেনে আমার রাতে ঘুম হয় না, তার উপরে ব্রাঞ্চ লাইনের গাড়িটা সারা রাস্তা ছোটার থেকে বেশি দাঁড়াতে দাঁড়াতে আর নানা রকমের যাত্রীর সঙ্গে নানা রকমের মালপত্র নিয়ে গন্তব্যে পৌঁছানোর সময়টা দুপুর থেকে বিকেলে এনে ফেলেছে। ফলে মাথার দুপাশটা টনটন করছিল বেশ। এই সময়টা একটু চা পেলে মন্দ হতো না। কিন্তু পাশে যত দূর চোখ গেল তত দূর ধুধু প্রান্তর, আর মাঝে মাঝে হঠাৎ করে গজিয়ে ওঠা ঝোপঝাড় ছাড়া আর তেমন কিছুই নজরে পড়ল না। পোড়াপুকুর গ্রামটা এখান থেকে আরো মাইল 4 দূরে। চিঠিতে লেখা ছিল প্ল্যাটফর্মে লোক থাকবে আমাকে নেওয়ার জন্য, কিন্তু পরিস্থিতি দেখে তেমন ভরসা পেলাম না। আসলে আমার নাম অনুকূল গড়াই, নিতান্তই ছা পোষা অকৃতদার একজন বাঙালি ভদ্রলোক। তবে গরিবের ঘোড়া রোগ হলে যা হয় আর কি। 10টা 5টার কেরানিগিরিতে বাঁধা জীবনের মধ্যে লেখার ভূত মাথায় চেপে বসল। গোটা কয়েক গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হয়ে নেশাটা আরও বেড়ে গেল। ঠিক করেছিলাম অফিস থেকে ছুটি নিয়ে কোনো নির্জন জায়গায় গিয়ে মনের মতো এবার একটা উপন্যাস লিখব। অফিসের ক্যান্টিনে কথাটা তুলতেই পোড়াপুকুর আসার প্রস্তাবটা এসেছিল নিবারণ চাটুর্যের থেকে। এই গ্রামে নাকি ভদ্রলোকের পরিচিত একঘর যজমান আছে। যেতে চাইলেই তিনি মোটামুটি একটা ব্যবস্থা করে দিতে পারেন। এমন সময় আমার চিন্তা ভাবনা যুক্তির জাল ছিন্ন করে একখানে এক্সপ্রেস ট্রেন লাল ধুলো উড়িয়ে প্রবল শব্দে মুচকি হেসে স্টেশনটাকে কটাক্ষ করে চলে গেল। আর তারপরেই সেই ইঁটের ঘর থেকে কালো কোট পরা এক বৃদ্ধ হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে জীর্ণ সবুজ পতাকাটা অদৃশ্য হয়ে যাওয়া ট্রেনের দিকে বার কয়েক নেড়ে আবার ঘরে ঢুকে পড়লেন। এতক্ষণ পরে মানুষের চিহ্ন পেয়ে আমার ধরে একটু প্রাণ এলো। চটপট টিনের সুটকেসটা বগল দাবা করে দৌড় দিলাম ঘরের দিকে। বৃদ্ধ লোকটি তখন তক্তপোষে বসে সর্বশক্তি দিয়ে একটা কালো তোবড়ানো টিনের টিফিন কৌটোর এঁটে যাওয়া ঢাকনা খোলার চেষ্টা করছিলেন। আর সম্ভবত তিনি এই পাণ্ডববর্জিত জায়গায় কোনো আগন্তুককে আশা করেননি। তাই দরজার কাছে দাঁড়ানো মাত্রই আমাকে দেখে চমকে উঠলেন। ঘরের ভেতরে নোনা ধরা স্যাঁতস্যাঁতে দেওয়ালের জায়গায় জায়গায় বড় বড় ফাটলের চিহ্ন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে আয়ু হয়তো আর বেশি দিন নেই দেওয়ালগুলোর। বৃদ্ধ কালো হয়ে যাওয়া লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরে হ্যাঁসফ্যাঁসে গলায় বললেন, কে তুমি? এখানে কিভাবে এলে? লোকটার ঘোলাটে চোখগুলো দেখে বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল আমার। একটা ঢোক গিলে বললাম, মানে একটু আগে প্যাসেঞ্জার ট্রেনখানা থেকে নেমেছি, যাব পোড়াপুকুর। কি নাম বললে? পোড়াপুকুর, কৃষ্ণ আচার্যর বাড়ি।
আর কোনো কথা না বলে বৃদ্ধ ঘরে ঢুকে লণ্ঠনটা যথাস্থানে রেখে পুনরায় টিফিন কৌটো খোলার কাজে মন দিলেন। আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখান থেকে যাওয়ার উপায়টা যদি একটু বলতেন। কিছুই তো তেমন দেখছি না আসলে। কিচ্ছু পাবে না, কিচ্ছু না। আগে যখন কিছু কিছু প্যাসেঞ্জার ট্রেন থামতো তখন সকাল বিকেল গরুর গাড়ি থাকতো, কিন্তু এখন মোটে সকালে একটা গাড়ি শহরে যাওয়ার আর দুপুরে একটা গাড়ি ফেরার। কেউ ওঠে না, কেউ নামেও না এখানে, তাই গাড়িগুলো উধাও হয়েছে। হেঁটে তাও কতক্ষণ লাগবে? বৃদ্ধ আবার আমার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন, তারপর বিড়বিড় করে বললেন, শহুরে বাবু ফড়ফড়ি খুব, হেঁটে যাবে? গায়ের রাস্তার কোনো ধারণা আছে? আজ পূর্ণিমা, আবার যাবে কোথায়? পোড়া পুকুর। শালা, সেই গ্রামের কে মানুষ আর কে? মানে? এইবার প্রায় খেঁকিয়ে উঠলেন বৃদ্ধ। সশব্দে টিফিন কৌটোটা নামিয়ে রেখে প্রায় মারমুখী হয়ে বললেন, তুমি বিদে হও তো এখন। যত সব, অত বক বক করার সময় নেই আমার। সন্ধে নামার আগে 8 ক্রোশ সাইকেল চালিয়ে গাঁয়ে ফিরতে হবে। সরকার বাহাদুর স্টেশনটা তুলে দিলে হাড় কখানা জুড়োয় আমার। ওই দেখো, আবার দাঁড়িয়ে রয়েছে। এক প্রকার ছিটকেই বেরিয়ে এলাম ঘর থেকে। বৃদ্ধ তখনও গজগজ করেই চলেছে। মরার বয়স হয়েছে, তাও বুড়োর গুমোরের অভাব নেই। ফেরার পথে পুরুলিয়া নেমে কমপ্লেন করতে হবে লোকটার নামে। সেই দুপুরে ট্রেনে সবরি কলা আর নারকেল নাড়ু খেয়েছিলাম। জঠরাগ্নির তাপে সেই খাবার কবেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। সুটকেসের ভেতরে অবশ্য মুরগি আছে, কিন্তু তার আগে ঘাম চটচটে হাত দুটো ধুতে হবে। একটু জলের যে ব্যবস্থা কোথায় পাই? এই যে এদিকে 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 আপনি তো অনুকূল গড়াই। হ্যাঁ, এবার আমার চমকানোর পালা। গলা শুনে নজর পড়ল স্টেশনের বাইরে ছোট্ট একটা মাটির ঢিবির উপরে, যেখানে দুটো খেজুর গাছ পরস্পরকে জড়িয়ে ধরে বেড়ে উঠেছে। ঠিক তার নিচেই দাঁড়িয়ে রয়েছে লোকটা। মাঝবয়সী, গায়ের রং তামাটে, পরনে চক্কর বক্কর হাল ফ্যাশনের শার্ট, ডোলা পায়জামা, মাথার পেছনের চুলগুলো জোর করে সামনে নিয়ে এসে টাক ঢাকার প্রবল ব্যর্থ চেষ্টা। লোকটা আবার ইশারা করতেই আমি সাড়া দিলাম, হ্যাঁ। লোকটা এবার লাফ দিয়ে ঢিবি থেকে নেমে আমার সামনে এসে হলুদ ছোপ পড়া দাঁত বের করে বলল, একদম সরি স্যার, আমি 2 বার এসে ঘুরে গেছি, কিন্তু এবার বড্ড লেট হয়ে গেল যে। ওয়েলকাম ওয়েলকাম, ইউ আর মাই সার্ভেন্ট স্যার। আই এম গুরুপদ গড়াই। আমি যে অনুকূল বুঝলে কি করে? আগে সে আর এমন কি কঠিন, এখানে ট্রেনের দাঁড়াতে হয় বলে দাঁড়ায়, নাহলে কি আর নামে? আর নেমেই বা কোথায় যাবে? তা গুরুপদ আমাদের গন্তব্যে যাওয়ার বাহন কি চরণযুগল? গুরুপদ জিভ কেটে বলল, না না স্যার, কলকাতা থেকে খবর পাওয়া মাত্র আপনার জন্য এখানে গাড়ি নিয়ে এসেছি। এখন চলুন দেখিনি, বেলা ফেরা এলো যে। কথাটা নেহাত মিথ্যে নয়। সামান্য কিছু খেয়ে যখন গুরুপদ নিয়ে আসা গরুর গাড়িটায় উঠে বসলাম, তখন পশ্চিমের আকাশে ধীরে ধীরে লাল আভা ছড়িয়ে পড়ছে। ডমরুঘুটু স্টেশনটা চোখের আড়ালে চলে যাওয়ার আগে দেখলাম স্টেশনে সেই বৃদ্ধটা বারবার হাত জোর করে কপালে ঠেকিয়ে কি যেন একটা বলছে। এর আগে সেলুলয়েডে বা বইয়ের পাতায় সবুজ শস্য শ্যামলা গ্রামের রূপ দেখেছিলাম অথবা বর্ণনা পড়েছিলাম, কিন্তু কেঁচর কোচর শব্দ করে গাড়ি যত হেলে দুলে গায়ের ভেতরে প্রবেশ করছিল, ততই গ্রামের সেই প্রকৃত সংজ্ঞা আর বাস্তব রূপের মধ্যে ফারাক ততই প্রকট হয়ে উঠছিল। কোথায় সেই গভীর ভাবনায় ফুলের গন্ধ আর সোনার মতন গোধূলি, তার বদলে একটা পচা ব্যবসা গন্ধ নাকে ঝাপটা দিয়ে যাচ্ছিল বারবার। চারপাশটা কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে রয়েছে। পরন্তু বিকেলের আলোটাও কেমন যেন তামাটে হয়ে যাচ্ছে ক্রমশ। আর একটু এগিয়ে একটা বাজ পড়া মরা বটগাছের নিচে গাড়িটা থামিয়ে নেমে পড়ল গুরুপদ। কি হলো, থামলে কেন?
অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। গুরুপদ খুক খুক করে কেশে জবাব দিল, সামনে জঙ্গল স্যার, খুবই ডেঞ্জারাস, তাই ঢুকবার আগে আলোটা জ্বেলেনি। ওর দেখা দেখি আমিও গাড়ি থেকে নামতে গেলাম, কিন্তু গুরুপদ মুখে আঙুল দিয়ে ইশারা করে ফিসফিসিয়ে বলল, ওই কাজটি করবেন না স্যার, ওই কাজটি করবেন না, গাড়িতেই বসে থাকুন, ওরা একবার গন্ধ পেলে আর দেখতে হবে না। কারা? গুরুপদ কি একটা বলতে গিয়েও ঢোক গিলে চুপ করে রইল। তারপর দ্রুত হ্যারিকেন জ্বালিয়ে গাড়ির নিচে ঝুলিয়ে আবার উঠে পড়ল। দেখি বাবা, তাড়াতাড়ি পৌঁছতে। গাড়ি আবার কেঁচোর কোচোর শব্দ করে গড়াতে শুরু করল। ঘুমটা ভেঙে গিয়েছিল ভোর রাতের দিকে খুট করে একটা আওয়াজে। ব্যাগে যা খাবার ছিল তাই দিয়ে রাতে কোনো রকমে চালিয়ে দিয়েছি। আসলে প্রায় একটা রাত পুরো জাগার পরে আবার এই বাড়ি অবধি আসার ধকল শরীর যথেষ্টই ক্লান্ত ছিল, ফলে বালিশে মাথা রাখতেই ঘুমে জড়িয়ে এসেছিল চোখ। এই পুরাপুকুর জায়গাটা বেশ অদ্ভুত রকমের। আসার পথে গুরুপদ যে ভয়ানক জঙ্গলের কথা বলেছিল, আদতে সেটা জঙ্গল নয়, পুরো একটা বসতি। কিন্তু বাড়িগুলো এতটাই জীর্ণ আর জঙ্গলি লতাপাতার ফাঁকে ঢাকা পড়ে গেছে, সেগুলোতে আর যেই হোক অন্তত কোনো মানুষ থাকতে পারে না। কিন্তু বাড়িগুলোর দিকে এক ঝলক দেখলেই একটা অন্য রকমের অনুভূতি তৈরি হবে। মনে হবে যেন সেখানে খানিক আগেও বোধহয় কারোর আনাগোনা ছিল। মেঠো পথে হঠাৎ করে অচেনা মানুষকে আসতে দেখে তারা সরে পড়েছে। কেষ্ট ঠাকুর অর্থাৎ কৃষ্ণকমল আচার্যর দোতলা বাড়িটাও বেশ ছিমছাম। আমাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেটিও যথেষ্ট বড় এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। একখানা তক্তপোষ, দেওয়ালে একখানা আয়না, ছোট আলনা, হাতল ভাঙা চেয়ার আর ঘুণে ধরা একখানা টেবিল। একজন মানুষের এতেই আরামে কাজ চলে যায়। এই ঘর থেকে পাশের ঘরে যাওয়ার একটা এক পাল্লার দরজা আছে, সেটা বাদ দিয়ে আশেপাশের অন্য ঘরগুলোর দরজা তালা বন্ধ। গুরুপদকে জিজ্ঞেস করে জানতে পারলাম কৃষ্ণকমলবাবু পরিবার নিয়ে হাওয়া বদল করতে দেওঘর গেছেন। তবে গুরুপদ কিছু না জানালেও এই বাড়ির ওপর তলায় যে আমার আরও একজন সঙ্গী রয়েছেন তা প্রথমে সদর দরজায় পা দিয়ে দোতলার বারান্দায় তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পেরেছিলাম। ভদ্রলোকটির বয়স আন্দাজ ৬০-৬৫ কম নয়। কপালে রসকলি আঁকা, চোখে চোখ পড়তেই মনে হলো তিনি ইশারায় কিছু বলতে চাইছিলেন, কিন্তু গুরুপদকে দেখে দ্রুত সরে গেলেন। এমন সময় আবার খুট করে আওয়াজ হলো। আমার চোখ পড়ল সামনের বড় জানালাটার দিকে। সেটার পাল্লা দুটো হাট করে খোলা, অথচ এখনো স্পষ্ট মনে আছে শোয়ার আগে জানালাটা বন্ধ করেই শুয়েছিলাম। বাইরে এমন কোনো ঝড় হচ্ছে না অথবা জোরে হাওয়া বইছে না যে শক্ত করে বাঁধা জানালাটা খুলে যাবে। তাহলে কি কেউ ঘরে ঢুকেছে? সর্বনাশ, চোর নাকি? কথাটা মনে হওয়া মাত্রই তক্তপোষের নিচে রাখা হ্যারিকেনের শিখাটা একটু উস্কে দিয়ে ঘরের চারপাশে চোখ বুলোলাম। না, কেউ তো নেই। তাছাড়া দরজাটাও তো ভেতর থেকে ছিটকিনি দেওয়া। হ্যারিকেনটা মেঝেতে নামিয়ে রেখে জানালাটা বন্ধ করার জন্য এগিয়ে যাব, ঠিক তখনই দৃশ্যটা দেখে বুকের ভেতরটা কেমন যেন ধড়াস করে উঠল। একটা কালো মাথা ধীরে ধীরে জানালার নিচ থেকে উপরে উঠে আসছে। অন্ধকার মুখটা বুঝতে না পারলেও তার দৃষ্টি যে আমার চলাফেরার উপরে নিবদ্ধ এটুকু বুঝতে অসুবিধা হয় না। হ্যারিকেনটা দ্রুত তুলে নিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, কে? কিন্তু হ্যারিকেনের হলদেটে আলোটা জানালা অবধি পৌঁছানোর আগেই মাথাটা অদৃশ্য হয়ে গেল। আকাশে গোল থালার মতন চাঁদ উঠেছে, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিদিক। সেই আলোয় বাইরে যত দূর দেখা যাচ্ছে তত দূর লোকজন তো বটেই, কোনো প্রাণীরই অস্তিত্ব নেই। মনে হলো অদৃশ্য কারোর আদেশে পোড়া পুকুরের রাত যেন বেশি নীরব। এই আদেশ অমান্য করার সাহস কারণ নেই। তাই হয়তো মাঝে মাঝে ঝিঁঝি পোকার দল ক্ষণিকের জন্য নিজের অস্তিত্ব জানান দিয়েও আবার চুপচাপ হয়ে যাচ্ছে। হঠাৎ আমাকে তীব্রভাবে চমকে দিয়ে বাড়ির ছাদ থেকে একটা বেড়াল ম্যাও শব্দে সামনের ঝোপের উপর লাফিয়ে পড়তেই স্থবির হয়ে থাকা গাছগুলোর মধ্যে একটা ভয়ানক আলোড়ন সৃষ্টি হলো।
বিস্ময়ের ভাবটা কেটে যেতেই আমি দরজা খুলে এক দৌড়ে চলে গেলাম ঝোপের দিকে। বন্য লতাপাতা যজ্ঞডুমুর গাছের আড়ালে বেড়ালটার চিৎকার ক্রমশ ঝিমিয়ে আসছে। আশপাশ থেকে গোটা কয়েক ঢেলা কুড়িয়ে নিয়ে এক এক করে ছুঁড়তে লাগলাম ঝোপ লক্ষ্য করে। বেশ কিছুক্ষণ পরে চারপাশ আবার আগের মতন চুপচাপ শান্ত হয়ে গেল। এই ঘটনার পরে একটা বিষয় নিয়ে আমার আর কোনো সংশয় রইল না। পোড়াপুকুরের নীরবতা আসলে এখানকার ছদ্মবেশ মাত্র, শুধু সামান্য সুযোগের অপেক্ষা। এই ছদ্মবেশী হিংস্র দাঁত নখ বের করে নিজের রূপ ধারণ করতে বেশি সময় নেবে না। ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসা টাটকা রক্তের ধারাটা গোড়ালি স্পর্শ করে বোধহয় আমাকে সমর্থন করল। এই সর্বনাশ হয়ে গেল রে, পুরো ভিলান্ডার হয়ে গেল স্যার। ভোররাতের ঘটনাটার পর ঘরে ফিরে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুম যখন ভাঙল, সকালের রোদ জানালা দিয়ে তক্তপোষের শেষ প্রান্ত ছুঁয়ে ফেলেছে। বোধহয় পর্যাপ্ত ঘুম না হওয়ার ফলেই তন্দ্রার ভাবটা তখনও আমার কাটেনি। তাই গুরুপদর ইনিয়ে বিনিয়ে কান্নাটা মনে হচ্ছিল লক্ষ যোজন দূর থেকে কানে এসে ঢুকছে। কিছুটা ধাতস্থ হয়ে খুলে রাখা ফতুয়াটা গায়ে চাপিয়ে চলে এলাম সদর দরজার কাছে। বাইরের রোয়াকে বিড়ালের মৃতদেহটাকে সামনে রেখে কপাল চাপতে চলেছে গুরুপদ। একটা মিশমিশে কালো ক্ষীণকায় ডিগডিগে লম্বা লোক গুরুপদর কানের কাছে কিসব যেন বিড়বিড় করে বলছে। আমার উপস্থিতি গুরুপদ আর সেই লোকটা তখন অব্দি টের পায়নি। হঠাৎ বিড়ালের মাথাবিহীন দেহটার উপর চোখ পড়তেই আমার চুল থেকে পায়ের নখ সব কেমন যেন শিরশির করে উঠল। ধবধবে সাদা রঙের উপর শুকনো জমাট বাঁধা রক্তের ছাপ, কিন্তু পেটের নিচটা কেউ যেন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। পেছনের পা দুটো পুরোপুরি চেরা, জায়গায় জায়গায় ঝুলে রয়েছে মাংস। আজ অব্দি কখনো কোনো প্রাণীকে মেরে এভাবে খেতে দেখিনি। পেটের ভেতর থেকে একটা তীব্র বমির ভাব গলা অব্দি উঠে এলো। গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে গুরুপদ? গুরুপদ প্রথমে কিছুটা চমকে উঠল, তারপর আমার পায়ের কাছে প্রায় আছড়ে পড়ে বলল, স্যার স্যার খুকু আর নেই স্যার, দানয় ওরে খেয়ে নিয়েছে। এই যে কর্তার স্বাদের বেড়াল ছিল গো, স্বাদের বেড়াল ছিল। দানো? এই বাড়িতে আসে, রাত বেরোতে বের হয়। এই বাড়ির উপরতলায় একটা বৃদ্ধ থাকে, তুমি তো তার কথা আমাকে বলনি। আরে ওটাই স্যার পাগলা দানো, ক্ষমতা স্যার। একেবারে ওর কাছে যাবেন না, শালা মার্ডার করে ছেড়ে দেবে। এদিকে বেষ্ট ওদিকে যায় পায় তাই খায়। খুলসির চড়ুই পাখি হোক আর টিকটিকি, শালা পাগল কি করে দে দরজা খুলে চলে আসে। এত শক্ত তড়ি দিয়ে বাঁধলাম কে জানে। আয় আয় রে, শালা দানোই খেয়েছে রে। সে কি, ওনাকে বেঁধে রাখো নাকি? এবার গুরুপদর বদলে অন্য একটা লোক মুখ খুলল। মানুষের যে এরকম খসখসে গলা হতে পারে ধারণাই ছিল না। বাবু মনে লয় এখানকার লয় না? না মানে আমি এখানে এসেছি কলকাতা থেকে। কলকাতা নামটা শুনে লোকটার কোটরে ঢুকে থাকা চোখ দুটো বড় বড় হয়ে গেল। সাপের মতো জিভটা বার করে সে বলল, কলকাতা? হ্যাঁ, তো কুতো মানুষ, কুতো গাড়ি, কুতো খাবার, তা সেখান থেকে এখানে মরতে এলেন কেন? আমি প্রায় বলেই ফেলছিলাম এখানে আসার উদ্দেশ্যটা, কিন্তু লোকটা অন্য কিছু ভেবে বসতে পারে এই ভয়ে আর কথা বাড়ালাম না। গুরুপদ গামছার খুঁত দিয়ে চোখ মুছতে মুছতে ততক্ষণে একটা বস্তা জোগাড় করে সযত্নে বেড়ালের দেহটা তাতে ভরে নিঃশব্দে ঝোপের ভেতর ঢুকে পড়ল। মাথাটা ধরে আছে। এখন একটু চা হলে মন্দ হতো না, তবে গতকাল আসার পথে যেটুকু মোটামুটি দেখেছি তাতেও নাগালের মধ্যে ওই গরম পানীয়টি পাওয়া খুব একটা সহজসাধ্য ব্যাপার নয়। গ্রামের বাইরে কোথাও হাট বাজার বসে কিনা সেটা লোকটার থেকে একবার জেনে নিলে ভালো হয়। দিন কয়েক থাকবো, কাঁচা বাজার অথবা মাছ টাচের ব্যবস্থাও করতে হবে। লোকটা কোমরে হাত দিয়ে গুরুপদর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। জিজ্ঞেস করলাম, এই যে তোমার নাম কি? লোকটা মাথা চুলকে জবাব দিল, আগে বুদ্ধ। তাই বোধ এখানে কাছাকাছি কোথাও বাজার আছে বলতে পারো? কিছু কেনাকাটা করার ছিল। বোধ ফ্যাঁচ ফ্যাঁচ করে হেসে লিকলিকে আঙুল দিয়ে ঘাসে প্রায় ঢাকা পড়ে যাওয়া
সরু রাস্তাটার দিকে ইশারা করে বলল, এই রাস্তা খতম হলেই বাজারটা মিলবে বাবু, তবে একবার বেরুলে চিনে আসতে পারবেন নি, আর না চিনলে ফিরতি ফিরতি রাত হবে, আর রাত নামা মানেই। মনে মনে একটু হেসে নিলাম। এ পাগল বলে কি? একখানা ধুধু প্রান্তর, সর্বসাকুল্যে কয়েক ঘর মানুষের বসবাস, গাড়ি ঘোড়া তো নেই, কলকাতার মতো নলিকলির অত কচকচানিও নেই। আমি নাকি চিনতে পারবো না? হুস, এমনিতেই আমাকে অফিসে ফোনে ডাইরেক্টরি বলে ডাকে, একবার যে রাস্তা দিয়ে যাই সেটা আর ভুলি না। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না বোধ। ভালো কথা, এখানে চোর ছেচর নেই তো? একবার আকাশের দিকে আর একবার ডুমুর ঝোপের দিকে তাকিয়ে বোধ অত্যন্ত সুকৌশলে আমার প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে গম্ভীর গলায় বলল, মানুষ থাকলে তবেই তো লোভ আসবে বাবু, আর এখানে শুধু ক্ষুধা আর ক্ষুধা, পেট চোরা শুধু আগুন। একটু আগে লোকটার কথাবার্তায় হাসি পেলেও এখন কেমন যেন করুণা হলো। হাড় ঝিরঝিরে শরীরটার দিকে এক ঝলক তাকিয়ে বললাম, আজ দুপুরে খেতে এসো, আমি গুরুপদকে বলে রাখবো। এখন যাই, বুঝলে, বাজারটাকে সেরে আসি। ভগবান আপনার মঙ্গল করুন। কথাটা বলেই বোধ সেই সরু রাস্তাটা দিয়েই ধীরে ধীরে চলে গেল। আমি গুরুপদর জন্য আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর ওর ফিরে আসার কোনো লক্ষণ না দেখে বিরক্ত হয়ে ঘরে ঢুকে ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। মানুষ ভাবে এক, কিন্তু অলক্ষ্যে সৃষ্টিকর্তা বোধহয় অন্য কিছু সাজিয়ে রাখেন। বোধ রাস্তা চিনে ফিরে আসতে পারবো কিনা কথাটা শুনে তখন মজা পেলেও এখন মনে হচ্ছে লোকটা কথাটা নেহাত খারাপ বলেনি। ঘটনাটা ঘটেছিল বাজারে ঢোকার মুখে চায়ের দোকানের সামনে। পোড়াপুকুর থেকে বাজারের দূরত্ব হাঁটা পথে প্রায় ঘন্টাখানেক। তখন ঝোঁকের বসে চলে গেলেও গোলটা বাঁধল ফেরার পথে। সারা জীবনে কখনো একটানা এতটা হাঁটার অভ্যেস নেই, তাই বাজারটা সেরে রোদটা পড়ে যাওয়ার অপেক্ষায় একটু জিরিয়ে নিচ্ছিলাম একটা ঝাঁকড়া বটগাছের নিচে। কখন যে চোখটা লেগে এসেছিল বুঝতেই পারিনি। চটকটা ভাঙল কপালে ঠান্ডা জলের ফোঁটার স্পর্শ পেয়ে। সময় তখন দুপুর গড়িয়ে বিকেলে গিয়ে ঠেকেছে। একটু আগেও যে আকাশে রোদ ঝলমল করছিল, এখন সেখানে দাপাদাপি করছে ঘন কালো মেঘেদের দল। বেশি কিছু ভাবনা চিন্তা করার আগেই প্রথমে বড় বড় হরিণ লুটের বাতাসার মতো, তারপরে অঝোর ধারায় বর্ষণ শুরু হলো। আমি এক দৌড়ে ওই চায়ের দোকানের ভিতরে গিয়ে উঠলাম। বাঁশের বেড়া, খড়, ইঁট দিয়ে তৈরি একটা অস্থায়ী দোকান। উনুনে চায়ের জল ফুটছে, কাচের বয়ামগুলোর বেশিরভাগই খালি। অপ্রত্যাশিত আগমনে বৃদ্ধ দোকানদার আর বেঞ্চে বসে থাকা গোটা কয়েক খদ্দের উৎসুক চোখে তাকিয়েছিল আমার দিকে। আগুনের লালচে আঁচে তাদের প্রত্যেকের মুখগুলো নরক থেকে উঠে আসা কোনো প্রাণীর মতো লাগছিল। বৃদ্ধ দোকানদার ঘোলাটে চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, যাবা কই? আমি রুমালে মাথা মুছতে মুছতে জবাব দিলাম, যাবো পোড়াপুকুর। হুট করে বৃষ্টিটা চলে এলো, কখন যে থামবে। সশব্দে লোকগুলোর হাত থেকে চায়ের ভাতটা পড়ে গেল। বৃদ্ধটি অস্ফুট আর্তনাদ করে ছিটকে সরে দাঁড়ালো এক হাত দূরে। তারপর উনুন থেকে একটা জ্বলন্ত কাঠ বের করে বিকৃত কণ্ঠে চেঁচিয়ে বলল, আরে দেখছো কি, মারো আগে, ওরা পুকুর থেকে এসিছে, মারতে পারলে ইনাম পাবি, একখানা কালো মোরগ। এবার বেঞ্চে বসে থাকা লোকগুলো যন্ত্রচালিত পুতুলের মতো ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো আমার দিকে। কি কারণে লোকগুলো পোড়াপুকুরের নাম শুনে ওরকম ভাবে পাল্টে গেল ঠিক বোধগম্য হলো না। মৃত্যুকে সামনাসামনি দেখে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না এই মুহূর্তে ঠিক কি করা উচিত। হঠাৎ আমার ষষ্ঠেন্দ্রিয় অতি সক্রিয় হয়ে উঠল। কেউ যেন ক্রমাগত মাথার ভেতরে ধাক্কা দিয়ে বলতে লাগলো, পালাও অনুকূল, পালাও পালাও। বৃষ্টিতে অচেনা মেঠো রাস্তার অন্ধকারে দ্রুত দৌড়ানো এক প্রকার অসম্ভব। তবুও পেছনে দা কুড়ুল মশাল হাতে ছুটে আসা উন্মত্ত জনতার সঙ্গে নিজের দূরত্বটা প্রাণপণে বাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। একসময় মনে হচ্ছিল প্রবল চাপে আমার হৃৎপিণ্ডটা ফেটে যাবে। দম বন্ধ হয়ে আসছিল। কতক্ষণ ওভাবে দৌড়েছি খেয়াল নেই। কাদামাখা রাস্তায় ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে যখন একটা কাঁটা ঝোপের উপর হুমড়ি খেয়ে পড়ে পেছন দিকে চাইলাম, তখন দেখি সেই ভিড়টা নেই। কিন্তু তখনও দুজন লোক লাঠি হাতে জঙ্গলের লতা পাতাগুলোয় ক্রমাগত আঘাত করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। এতক্ষণ যে বৃষ্টিটা একা একা পৃথিবীর তৃষ্ণার্ত বুকের পিপাসা মিটিয়ে চলছিল,
এবার তার সঙ্গে দোসর হলো ঝড়। সেই ঝড়ের প্রাবল্য এতটাই যে ঝোপের মাঝে মাঝে বড় গাছগুলো প্রায় নুয়ে পড়ছিল মাটির সঙ্গে। শোঁ করে শব্দ করে যেন একসঙ্গে অনেক দামাল হাতি পিষে দিয়ে যাচ্ছে পুরো জঙ্গলটাকে। এই দুর্যোগ, ঘন অন্ধকার আর অদূরে ওই লোক দুটো, এসবের মাঝখানে এখানে বসে থাকা বিপজ্জনক। কিন্তু যাবোটাই বা কোথায়? চারপাশের দৃশ্যগুলো এখন প্রায় একই রকম লাগছে। মনে হচ্ছে সেই একই ঝোপঝাড়, লতানো কাঁটা গাছের সেই একই জঙ্গল যেন আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ঠিক এমন সময় আকাশ ফালা ফালা করে বিদ্যুৎ চমকে উঠল। সঙ্গে সঙ্গে আমার চারিদিক কাঁপিয়ে কাছাকাছি কোথাও একটা বাজ পড়ল। ক্ষণিকের সেই নীলচে আলোয় যা দেখলাম তাতে আমার শিরা উপশিরায় হিমশীতল জলের স্রোত বয়ে গেল। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কোনো জঙ্গল তো নয়, বরং জঙ্গলের আড়ালে ঢাকা পড়ে যাওয়া এক জীর্ণ কবরখানা। বেশিরভাগ কবরের ফলক টুকরো টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে, আবার কোথাও হেলে পড়েছে কবরের সঙ্গে থাকা ক্রুশগুলো। কোথাও কোথাও কবরের মাটিগুলো এমনভাবে উঠে রয়েছে যেন দীর্ঘদিন ধরে ভেতরে শুয়ে থাকা লোকগুলো ধুলো মাটি ঝেড়ে কিছুক্ষণ আগেই বেরিয়ে এসেছে। কথাটা মনে হওয়া মাত্রই বুকের ধুকপুকানিটা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। না না না, আর এখানে থাকা উচিত নয়। অন্ধকারে একটা দিক ঠিক করে দ্রুত হাঁটতে শুরু করলাম। যেরকম হুড়মুড় করে বৃষ্টিটা এসেছিল তেমন হঠাৎ করেই চলে গেল। সঙ্গে ঝড়ের বেগটাও ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো। চারিদিক এখন আবার শান্ত, শুধু গাছের পাতা থেকে টুকটুক করে জল পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। আকাশের কোণে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, তবে আমার মাথার উপরে কালো মেঘের চাদরে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করেছে। কোনো চঞ্চল বালকের মতো রূপলি চাঁদ সেই ফাটলের মাঝখান থেকে উঁকি দিয়ে আবার হারিয়ে যাচ্ছে। হঠাৎ সমস্ত জায়গা জুড়ে অদ্ভুত একটা অস্থিরতার সৃষ্টি হলো। পায়ের তলার মাটিটা হালকা হালকা কাঁপতে শুরু করলো। আমি হাঁটার গতি আরো বাড়িয়ে দিলাম। বারবার মনে হলো কিছু অন্ধকার যেন দলা পাকিয়ে আমাকে অনুসরণ করছে। পেছনে তাকানোর ইচ্ছে না থাকলেও প্রবল কৌতূহল আমার সেই ইচ্ছেকে শূন্যে উড়িয়ে দিল। ওগুলো কি? ওরা কারা? বড় বড় গাছগুলো কি হঠাৎ করে সচল হয়ে উঠেছে? চোখ দুটো মুছে আবার তাকালাম। না 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 না, গাছ নয়। গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছে গোটা কয়েক মানুষ। আবছা চাঁদের আলোয় মানুষগুলোর চেহারা দেখে মনে হচ্ছে তারা বুঝি এই পৃথিবীর কেউ নয়, যেন কোনো অতিলৌকিক জগৎ থেকে আগমন ঘটেছে তাদের। ধীরে ধীরে পুতুলের মতন তারা হেঁটে আসছে আমার দিকে। একটা উৎকট আঁশটে গন্ধের সঙ্গে মাছির ভন ভন শব্দের মতো একটা গম্ভীর হাসির শব্দ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর হাঁটা নয়, আমি প্রাণপণে দৌড়তে শুরু করলাম। পেছন পেছন লাঠি হাতে সেই লোক দুটিও। তবে এবার বোধহয় তারা আমার প্রাণ নিতে নয়, নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়চ্ছে। অদূরেই একটা ডোবা আর তার সামনে ধসে যাওয়া জীর্ণ গির্জার ধ্বংসাবশেষ চোখে পড়ল। আবার গাছপালার ডালে ডালে আলোড়ন তুলে এলোমেলো ভাবে হাওয়া বয়ে চলেছে। হঠাৎ শক্ত দড়ির মতো কিছু একটা আমার শরীর ধাক্কা খেল, আর সঙ্গে সঙ্গে পিচ্ছিল কাদায় পা হড়কে গিয়ে পড়লাম গির্জার সামনে থাকা ডোবার মধ্যে। শত ঝড়ঝাপটার মধ্যেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা গির্জার মাথায় লাগানো ঘণ্টাটা মাথা দুলিয়ে দুলিয়ে তখন চারিদিক প্রকম্পিত করে তুলেছে। মাথাটা প্রচন্ড যন্ত্রণায় ঝিমঝিম করছিল। চেতনা সম্পূর্ণ লোপ পাওয়ার আগে শুধু এটুকু দেখতে পেলাম, আমার সঙ্গে ছুটে আসা লোক দুটো আর নেই। তার বদলে শুধু লাঠিগুলো গড়াগড়ি খাচ্ছে মাটিতে। এইটুকু তো আপনারে খেতেই হবে স্যার। এখানকার বুনো মোরগের পাতলা ঝোল একটু খেয়ে দেখুন স্যার, গায়ে তকুত হবে। আমার স্পেশাল রিকোয়েস্ট স্যার, ইউ আর মাই সার্ভেন্ট স্যার। গুরুপদ লোকটা ঠিকঠাক ইংরেজি বলতে না পারলেও শব্দগুলো কোথায় প্রয়োগ করতে হবে তা অবশ্য জানে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওই গির্জার ওখান থেকে কখন কিভাবে এই ঘরে এসে পৌঁছেছি বুঝতেই পারিনি। ঘড়ির কাঁটা বলছে রাত এখন 10:30 বাজে। অবশ্য জ্ঞান ফিরেছে খানিক আগে। কোনো রকমে উঠে বসার চেষ্টা করতেই কোমরটা টনটন করে উঠল। কুনুয়ের কাজটাও জ্বালা করছিল খুব। গুরুপদ বাটিটা নামিয়ে রেখে প্রায় জোর করে আমাকে শুইয়ে দিয়ে বলল,
আপনারে যে কি করে এনেছি হংস সাহেবের গির্জার সামনে থেকে, তা একমাত্র দাঁড়াও দাঁড়াও, কি বললে? হংস সাহেব মানে? সে ছিল এক কেরিস্তান সাহেব, লন্ডন না আন্ডারল্যান্ড এই কোত্থেকে জানে সে বাসা বেঁধেছিল, তারই তৈরি ওই গির্জাখানা। কবে এসেছিল? গুরুপদ কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমার কানের কাছে ফিসফিস করে বলল, সে অনেককাল আগের কথা স্যার। একদিন দুপুরে পুরনো কবরখানার সামনে পড়ে থাকতে দেখেছিল গায়ের লোকজন। কি ভয়ানক চেহারা, লম্বা লম্বা চুল, হাকুস ময়লা দাঁত, মুখে ভান ভান করছে মাসি। তবে পরে লোককে সবাই মানত। আশ্চর্য ক্ষমতা ছিল। কিরকম ক্ষমতা? রোগ সারাতে পারত, অনেক বড় বড় রোগ। দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসতো ওর কাছে। মনে হয় মাথার ব্যামো ট্যামো ছিল। রাতের বেলায় ওই কবরখানায় বসে একা একা কথা বলতো কার সাথে। একদিন দারোগাবাবু দলবল সহ এলো ওই গায়ে। তার মুখে শুনলুম হংস সাহেব নাকি এই ফেরারি আসামি, খুন করে শহর থেকে পেলিয়ে এসেছে এখানে। কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে গেল বটে, কিন্তু 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 কি? সেদিন রাতে থানায় কেমন করে যেন আগুন লেগে যায়, আর তাতেই সব কটা মরি আংড়া হয়ে গেল। পরদিন সকালে হংস সাহেবকে আবার দেখা গেল কবরখানায় মাথা নিচু করে বসে আছে। হ্যাঁ, গুরুপদর হংস সাহেব, যে পার্কস্ট্রিটের বহুল আলোচিত দুই অ্যাংলো ইন্ডিয়ান দম্পতিকে পুড়িয়ে মারার ঘটনায় প্রধান অভিযুক্ত জুয়ারি মাইকেল হ্যান্স, তাহার বুঝতে অসুবিধা হয় না। সত্যি ঘটনাটা কি নৃশংস ছিল। সারা শহর জুড়ে কিছুদিন হইচই হয়েছিল। কোনো মানুষের পক্ষে ওভাবে অন্য 4টে মানুষকে ধারালো অস্ত্রের সাহায্যে কেটে টুকরো করে আগুনে পোড়ানো, জাস্ট হরিবল। স্যার, অনেক রাত হলো, এবার খেয়ে নিন দেখি। গুরুপদ উঠে যাওয়ার সময় খেয়াল করলাম সে গতকাল থেকে একই পোশাক পরে রয়েছে, তবে মাংসের ঝোল থেকে সুগন্ধটা বেশ ভালোই উঠছিল। মাংসের টুকরো থেকে একটুখানি ছিঁড়ে 1 চামচ ঝোলে ডুবিয়ে মুখের ভেতর চালান করে দিলাম। আহা, কি অপূর্ব স্বাদ! আমার জিভ যখন ঝোল মেশানো মাংসের স্বাদে পুরো মজে গেছে, ঠিক তখনই দরজার গায়ে আচমকা টোকা মারার আওয়াজ করে সেই স্বাদের মাঝে বিঘ্ন ঘটালো। গুরুপদ, আয় গুরুপদ, দেখো তো কে এলো। কেউ সাড়া দিল না। দরজায় করাঘাতের জোর ক্রমশ বেড়েই চলেছে। গলার স্বরটা বেশ কিছুটা উঁচুতে তুলে জিজ্ঞেস করলাম, আরে দাঁড়াও হে, অত তাড়াহুড়ো করার কি আছে, আসছি। কে তুমি? কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে গিয়ে খুলে দিলাম ছিটকিনিটা। একটা দমকা বাতাস পচা গন্ধ নিয়ে ঘরে এসে ঢুকল। বাইরে চারিদিক খাঁ খাঁ করছে। কেউ কি ঠাট্টা করলো নাকি আমি ভুল শুনলাম? আশা করি এত রাতে নির্জন গায়ে ঠাট্টা করতে কেউ আসবে না। মনের ভুল আমার। দরজাটা বন্ধ করে পেছন ফিরতেই চমকে উঠলাম। গুরুপদ কখন যেন নিঃশব্দে বিছানায় আমার বালিশের কাছে এসে বসে রয়েছে। ঠোঁটের কোণে একটা অদৃশ্য হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। স্যার, এটা কিন্তু কলকাতা শহর নয়, এটা পোড়া পুকুর। রাত বিরেতে দরজায় কেউ টোকা মারলে হুট করে খুলে দেবেন না। আজ আবার পূর্ণিমার দ্বিতীয় দিন। যারা দরজায় টোকা মারছে তারা মানুষ হতে পারে, আবার নাও হতে পারে। ওরা যদি একবার আপনারই বাগে পায় তাহলে সাবধানে থাকবেন স্যার। এই প্রথম গুরুপদর গলার স্বরে ভীষণ ভয় পেয়ে গেলাম। সত্যি সত্যি তো দরজার বাইরে তো কেউ ছিল না। একটা ঢোক গিলে জিজ্ঞেস করলাম, যদি বাগে পায় তাহলে? গুরুপদ আমার কথার জবাব না দিয়ে বিছানা থেকে উঠে ধীরে ধীরে ঘরের বাইরে বেরিয়ে গেল। ঘরের মধ্যে থাকা হ্যারিকেনের আলোটা প্রায় নিভু নিভু হয়ে এসেছে।
এতক্ষণ যে মাংসের ঝোলটাকে অত্যন্ত সুস্বাদু বলে মনে হয়েছিল, এখন টেবিলে পড়ে থাকা সেই মাংসের বাটিটা আমার কাছে চূড়ান্ত অখাদ্য বলে মনে হলো। আসলে কখনো পরিস্থিতি আর পরিবেশের ঘূর্ণাবর্তের মধ্যে পড়লে মানুষের কাছে অমৃতের স্বাদ তেতো লাগে। গতকাল বিকেলের পর থেকে দোতলার লোকটিকে আর দেখিনি। আজ সকালেও কোনো রকম সারা শব্দ পাইনি। এখন তো আরোই নেই। বোধহয় গুরুপদ তাকে আবার বেঁধে রেখেছেন। না, এখানে আর এক বিন্দু নয়। কাল সকালেই কলকাতা রওনা দিতে হবে। সাহিত্য আমার মাথায় থাকুক, কিছু না পাই হেঁটেই চলে যাব স্টেশন অবধি। হ্যারিকেনের শিখাটা কমিয়ে দিয়ে দরজার ছিটকিনিটা ভালোভাবে আরেকবার পরীক্ষা করে শুয়ে পড়লাম। জানলাটা খোলাই রইল। বাইরে থেকে মিষ্টি হাসনুহানার গন্ধ নিয়ে বাতাস ভেতরে ঢুকে একটু আগের পচা গন্ধটাকে উধাও করে দিল। ঝকঝকে পরিষ্কার আকাশে গোল চাঁদটা যেন গতকালের থেকেও বড়। দূরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা নারকেল গাছের মাথায় চাঁদের আলো পড়ে চকচক করছে। দেখতে মনে হচ্ছে কেউ খানিক আগেই সেগুলোর মাথায় গলানো রূপো ঢেলে দিয়ে গেছে। হঠাৎ একটা দৃশ্য দেখে বুকের ভেতরটা ধরাস করে উঠল। দুটো মানুষ উঠছে না গাছের গা বেয়ে? ঘুম থেকে উঠে জানালার সামনে এসে দাঁড়ালাম। হ্যাঁ, সত্যি তো, দুটো মানুষ গাছের গা বেয়ে উঠে যাচ্ছে সোজা ওপরের দিকে। তবে তারা ঠিক স্বাভাবিকভাবে উঠছে না, তারা উঠছে উল্টো হয়ে। এবার দুজন নয়, আরো বেশ কয়েকজনকে দেখা গেল ওইভাবে গাছে উঠতে। আর বেশি কিছু ভাববার নেই। একটা কথা পরিষ্কার, হয় আমি পাগল হয়ে যাচ্ছি, না হলে এই গ্রামের প্রায় লোক পাগল। জানলাটা বন্ধ করে মাত্র কয়েক ঘন্টা কাটিয়ে দিতে হবে নিঃশব্দে। তারপর ভোরের আলো ফুটলেই আমি আর নেই। যাওয়ার আগে 100টা টাকা রেখে যাব গুরুপদর জন্য। বেচারা লোকটা আমার জন্য অনেক খেটেছে। জয় নিতাই, একটু জল ঘুমবো না করেও কখন যে দুচোখ ঘুমের ভারে জড়িয়ে এসেছিল বুঝতেই পারিনি। পেয়েছে। গলাটা শুনে প্রথমে ভেবেছিলাম কলকাতায় নিজের ঘরে শুয়ে রয়েছে, হয়তো রোজকার মতন মধুবষ্টম ভিক্ষে চাইতে এসেছে। কিন্তু চোখ খুলতেই ঘুম ভাঙল। বাবা, একটু জল দেবে? আবার সেই মোলায়েম কণ্ঠ। দরজাটা খুলতে মন চাইলেও গুরুপদর কথাগুলো স্মরণ করে আবার নিজেকে সংবরণ করলাম। আমায় জল দেওয়ার মতো স্পষ্ট বুঝতে পারলাম দরজার ওপাশে থাকা সেই কণ্ঠস্বরের অধিকারী এবার কাঁদছে। আর সহ্য করতে পারলাম না, উঠে গিয়ে দরজাটা খুলে দিলাম। আর তারপরেই সভয় পিছিয়ে এলাম কয়েক হাত। এই মুহূর্তে আমার দরজায় দাঁড়িয়ে রয়েছেন সেই কৌতূহল উদ্রেককারী দোতলার বৃদ্ধটি। পরনে পরিচ্ছন্ন পোশাক, কিন্তু কোথায় কি? শান্ত সৌম্য চেহারায় পাগলামির তো কোনো লক্ষণ নেই, বরঞ্চ দু চোখে অসহায়তার ছাপ স্পষ্ট। তবু সাবধানের মান নেই। যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে বললাম, আপনি আপনি দোতলা থেকে নামলেন কিভাবে? আগে একটু জল খাওয়া বাবা, বলছি, সব বলছি। বিছানার নিচে জলের কুঁজো ছিল। সেখান থেকে এক ঘটি জল নিয়ে বৃদ্ধ লোকটিকে দিতে গিয়ে দেখি তিনি অবলীলায় ঘরের ভেতরে ঢুকে আমার বিছানায় বসে পা দোলাচ্ছেন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বৃদ্ধ বললেন, সময় আর বেশি নেই, বাড়ি ছেড়ে পালাও বাবা, বিপদ আসন্ন। অনেকবার চেষ্টা করেছি কথাটা বলার, কিন্তু গুরুপদর জন্য বলতে পারিনি। এবার আর বুঝতে অসুবিধা রইল না। ভদ্রলোক মোটেই পাগল টাগল নন, তিনি পুরোপুরি সুস্থ। তাকে কোনো অজ্ঞাত কারণে পাগল সাজিয়ে রাখা হয়েছে। আমি জলের ঘটিটা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, ঠিক কি বিপদ? বৃদ্ধ লোকটা জলের ঘটিটা হাতে নিয়ে বসে রইলেন, চুমুক পর্যন্ত দিলেন না। খোলা দরজার দিকে এক ঝলক তাকিয়ে অন্যমনস্কভাবে বললেন, বেশিক্ষণ তোমার সাথে কথা বলার সুযোগ পাবো না, আর কিছুক্ষণ পরেই ওরা আমাকে আমি দরজাটা বন্ধ করে দিয়ে লোকটার পাশে এসে বসলাম। লণ্ঠনের শিখাটা আর একটু বাড়িয়ে দিলাম। গুরুপদর ব্যাপারটা আমি বুঝে নেব। আপনি আসন্ন বিপদের কথাটা শুধু বলুন, যাতে বিপদ ঘটার আগেই প্রস্তুত হয়ে থাকতে পারি। এই বিপদে শত চেষ্টা করলেও তুমি প্রস্তুত হতে পারবে না। বিপদের কারণগুলোর সাথে যে আমাদের পার্থিব জগতের কারণগুলোর কোনো মিল নেই,
আজ থেকে 100 বছর আগে ইউরোপে প্রবলভাবে ডাইনি তন্ত্রের চর্চা করা হতো, জানো তো? সেই চর্চার কিছুটা অংশ রক্তসূত্রে চলে এসেছিল এই অজপাড়া গায়ে। আজকে পোড়া পুকুরের যে রূপ তুমি দেখতে পাচ্ছ, আজ থেকে প্রায় 10 বছর আগে এখানে এলে তুমি চিনতেই পারতে না। এক বর্ধিষ্ণু গ্রাম, বিশাল জমজমাট হাট, বছর বছর নালুপালের মাঠে যাত্রাপালার আসর, সবকিছু নিমেষেই যেন শ্মশান হয়ে গেল। ভদ্রলোক ঠিক কি বলতে চাইছিলেন আমার মাথায় ঢুকছিল না। একবার মনে হলো গুরুপদর কথাই হয়তো ঠিক, ইনি বদ্ধ পাগল। এই ইংরেজিতে উইচ শব্দটি এসেছে উইকা থেকে, যার অর্থ যিনি নিগূঢ় জ্ঞান অর্জন করেছেন। পোগান ধর্মের উপাসকদের ইউকা নামে ডাকা হতো, আর এদের রাজকারবার খ্রিস্টানরা সহ্য করতে পারত না। রাত অনেক হয়েছে, কথাবার্তাটা একটু সংক্ষেপে করলেই ভালো হয়, সময় আর বেশি বাকি নেই। যাই হোক, কথিত আছে এই উইকানরা নাকি তন্ত্রমন্ত্রের সাহায্যে রোগ বালাই সারিয়ে তুলত। তারা পরলোকের সাথে ইহলোকের মিল ঘটাতে পারত, নরকের অশুভ শক্তিদের জাগিয়ে তুলতে পারত। এই তন্ত্রমন্ত্রই ছিল সভ্য জগতের কাছে প্রধান ভয়ের কারণ। ইউরোপিয়ানরা বিশ্বাস করত শয়তানকে সন্তুষ্ট করতে তারা এই ভয়ানক গুপ্তবিদ্যা অর্জন করেছে। অবশেষে প্রবল জনরোষের মুখে পড়ে 1564 সালে স্কটিশ উইচক্রাফট অ্যাক্ট জারি করা হয়। এই আইনের অধীনে কোনো গোপন ধর্মাবলম্বী ডাইনি হিসেবে বিবেচিত হলে তাকে জ্যান্ত পুড়িয়ে মারার নির্দেশ দেওয়া হতো। এইরকম কোনো এক অক্টোবরের সকালে এক নির্জন দ্বীপে সকালে বিচারকদের আদেশে 5 মহিলাকে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের মধ্যে একজন ছিল অন্তঃসত্ত্বা। জ্বলন্ত অবস্থাতেই সন্তান প্রসব হয় তার, কিন্তু পরে সেই সন্তানকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। বৃদ্ধের বকবক আর সহ্য হচ্ছিল না। মানুষ চেনার বিদ্যায় আমি একেবারে কানা। একজন বদ্ধ পাগল রাতে ঘরে এসে উল্টো পাল্টা বলে যাচ্ছে। মনে হলো এবার বোধহয় আমি পাগল হয়ে যাব। গলা ধাক্কা দিয়ে বের করার মতো ক্ষমতা আমার নেই, তাই উঠে গিয়ে দরজাটা খুলে দিয়ে বোঝাতে চাইলাম যে এবার আপনি আসতে পারেন। কিন্তু কি আশ্চর্য, লোকটা তো উঠলই না, উল্টে আরো জাঁকিয়ে বসলো। আমার মনে হয় সেই সন্তানের রক্তই বংশ পরম্পরায় বয়ে চলেছে আয়ারল্যান্ড থেকে আসা মাইকেল হ্যান্সের শরীরে। আমি খোঁজ নিয়ে জেনেছি হান্সের পূর্বপুরুষরা স্কটল্যান্ড থেকে পালাতক পোগান ধর্মাবলম্বীদের একজন ছিল, যাদের পরিবারের কাউকে না কাউকে ডাইনি অপবাদে ওই দ্বীপে হত্যা করা হয়েছিল। প্রথম চুপচাপ থাকলেও সবকিছু জানাজানি হতেই আয়ারল্যান্ডের খ্রিস্টান সম্প্রদায় তাদের পরিবারকে এক ঘরে করে রেখেছিল, যার জন্য বাধ্য হয়ে ভারতে পালিয়ে আসতে হয় তাকে। এখানে এসেও অবশ্য তার রক্তধারা শতবর্ষ ধরে বয়ে চলা গুপ্তবিদ্যা চর্চার নেশা যায়নি। ফেরারি আসামি মাইকেল হ্যান্স ঘুরতে ঘুরতে হাজির হয়েছিল এই পোড়া পুকুরে। আসলে জগতের এমন অনেক কিছু আছে যা সম্পূর্ণ অজানা, যা অবিশ্বাস্য থেকেও অবিশ্বাস্য। এই মাটির উপরে এবং নিচে আমাদের পরিচিত জীবন লোকের পাশাপাশি অবস্থান করে চলেছে আরো কিছু অদৃশ্য জীবন লোক। মাঝে মাঝে সময়ের কালক্ষেপে বা কোনো অতিলৌকিক দুর্ঘটনায় অথবা কোনো মনুষ্যকৃত ভুলে সেই জীবলোকের সাথে আমাদের সরাসরি যোগসূত্র স্থাপন হয়ে যায়, খুলে যায় সেই অচেনা অজানা জগতের প্রবেশ পথ। সেই পথ পৃথিবীর যে কোনো প্রান্তে জল, মাটি অথবা বায়ু যে কোনো মাধ্যমে তৈরি হতে পারে। গ্রামের শেষ প্রান্তে পুরনো কবরখানার ডোবায় সেই প্রবেশ পথের সন্ধান পেয়েছিল হান্স। প্রতি পূর্ণিমায় সেই অদৃশ্য পথ থেকে উঠে আসতে চাইতো নরকের শয়তানরা। উঠে আসার জন্য দরকার ছিল কিছু শরীর, যার যোগান দিত এই হান্স।
সে মরে গেলেও নরকের শয়তানরা আজও আছে, আজও প্রবেশ পথের মুখ বন্ধ হয়নি। আজও যতক্ষণ চাঁদের আলো থাকে পৃথিবীতে, ততক্ষণ সেই পোড়া পুকুর হয়ে ওঠে রক্ত মাংস পিপাসুদের চারণভূমি। এখানকার বাসিন্দারা হয়ে ওঠে এক একটা খুনি হায়না। একবার যদি ভুল করে তাদের মাঝখানে গিয়ে পড়ো, কি ব্যাপার স্যার, এখনো ঘুমোননি যে? এত রাতে কার সাথে বকবক করছেন? হ্যাঁ হ্যাঁ, গুরুপদকে দেখে বুকের ভেতর থেকে একখানা বড় পাথর নেমে গেল। প্রায় চেঁচিয়ে ওকে বললাম, বের করো, বের করে দাও এক্ষুনি পাগলটাকে। কাকে বের করে দেব? আরে পাগল বুড়োটাকে দেখো কিরকম বকে যাচ্ছে। বিবি মুখের কথা মুখেই রয়ে গেল আমার, কারণ এই মুহূর্তে বিছানাটা পুরো ফাঁকা, দরজায় ছিটকিনি লাগানো। অথচ আমার স্পষ্ট মনে আছে আমি একটু আগেই ছিটকিনিটা খুলে দিয়েছিলাম। কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম গুরুপদর দিকে। এখন আর তার গায়ে কোনো পোশাক নেই, পরনে শুধু একটা নেংটি। হঠাৎ সে আমার হাতটা খপ করে ধরে ফেলল, আর তারপর উন্মাদের মতন হাসতে হাসতে টানতে টানতে নিয়ে চলল দরজার ওপারের গহীন অন্ধকারে। সব জেনে গেছেন স্যার? বাবা, আপনার খুব ভালো লেগে গেছিল এই নথর পুরুষ্ট শরীর। এখন তো আর বাঁচিয়ে রাখা চলে না স্যার, সবাই যে খিদে পিটে ওয়েট করছে স্যার। রক্ত মাংসের স্বাদ সিটে ফুটে নেবে বলে। চলুন স্যার, চলুন। ওয়েলকাম টু পোড়া পুকুর। আমি সর্বশক্তি দিয়ে নিজেকে যত ছাড়ানোর চেষ্টা করি, ততই গুরুপদর হাত লোহার মতন শক্ত হয়ে এঁটে বসে। অন্ধকারে ঠিক কোথায় চলেছি জানি না, শুধু বুঝতে পারছি আমি আর আমার মধ্যে নেই। আমার সব সত্তা ইচ্ছে না থাকলেও অনুসরণ করে চলেছে গুরুপদকে। স্যাঁতস্যাঁতে দেওয়াল বেয়ে টুপটাপ জল পড়ার আওয়াজ। একবার কাঁচের কোনো জিনিসের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়লাম এই এবড়ো খেবড়ো মেঝেতে। সেই অবস্থাতেই টেনে হিঁচড়ে আমাকে নিয়ে চলেছে গুরুপদ। সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আমার। একটু পরেই বোধহয় সিঁড়ি শুরু হলো, কারণ আমরা এখন আস্তে আস্তে উপরে উঠতে শুরু করেছি। আন্দাজ মিনিট দুয়েকের মধ্যেই আমার শরীরটা প্রায় আছড়ে পড়লো একটা প্রশস্ত ছাদের মেঝেতে। কিন্তু তখনও অবাক হওয়ার বাকি ছিল। চাঁদটা এখন আকাশের মাঝামাঝি। এই জ্যোৎস্না আলোকিত রাতে ছাদে পড়ে রয়েছে দুটো নগ্ন দেহ। দেহটাকে ঘিরে রয়েছে আরো দুইজন। ওই দেহ দুটোকে আমি চিনি। ওরাই সন্ধ্যাবেলা আমাকে অনুসরণ করছিল হাট থেকে। দেহগুলো থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ঘিরে বসে থাকা লোক দুটো। তাদের একজন একটা দেহ থেকে টেনে ছিঁড়ে নিল ডান হাতটা, তারপর সেটাকে পাটকাঠির মতন ভেঙে দুটুকরো করে চিবোতে লাগলো। আর চেবানোর মটমট শব্দগুলো কানে এসে বিঁধছিল তীরের মতো। প্রত্যেক মানুষের সহ্য করার সীমা রয়েছে, আমি সেই সীমার শেষ প্রান্তটুকু অতিক্রম করে ফেলেছি। চারপাশটা সমুদ্রের ঢেউয়ের মতো দুলছিল, তবে আমাকে সজাগ থাকতেই হবে। চেতনা হারিয়ে ফেললেই মৃত্যু। কেউ যেন আমার ভেতর থেকে বলে উঠল, এই সুযোগ হারিয়ে ফেলো না, একবার হলেও নিজে বাঁচার চেষ্টা করো, অনুকূল সাহস হারিও না। মুহূর্তের মধ্যেই একটা আসরিক শক্তি আমার মধ্যে ভর করল। গুরুপদকে সজোরে ধাক্কা মেরে ছুটে গেলাম জ্যোৎস্নার মধ্যে হা করে থাকা এক টুকরো অন্ধকারের দিকে। তারপরেই আন্দাজে দেওয়াল হাতড়ে নামতে শুরু করলাম সিঁড়ি দিয়ে। কিছুক্ষণ পরেই পেছল সিঁড়িতে টাল সামলাতে না পেরে সোজা পড়ে গেলাম নিচে। অন্ধকার যেন এখানে আরো গভীর। এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। পেছনে পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, একজনের নয় বেশ কয়েকজনের। উত্তপ্ত মরুভূমিতে তৃষ্ণার্ত পথিক যেমন মরীচিকার মায়ায় ঘুরে ঘুরে মরে, ঠিক তেমনি আমিও এক বিন্দু আলোর জন্য উদ্ভ্রান্তের মতন ছুটে বেড়াচ্ছি। হঠাৎ নজরে পড়লো আমার থেকে বেশ কিছুটা দূরে একটা আলো দুলছে।
ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে আলোটা। আমাকে অনুসরণ করা পায়ের আওয়াজ এবার খুব কাছ থেকে শোনা যাচ্ছে। যে করেই হোক ওই আলোর কাছে পৌঁছতেই হবে। কিন্তু আমি যত ছুটছি মনে হচ্ছে আলোটা আমার থেকে আরো আরো দূরে সরে যাচ্ছে। এভাবে ওই আলোর পেছনে কতক্ষণ ছুটেছি খেয়াল নেই। ছুটতে ছুটতেই বুঝতে পারলাম আমার চারপাশের দেওয়াল কখন যেন উধাও হয়ে গেছে। ফিরে এসেছে সেই জঙ্গল, মেঠো রাস্তা, ঝোপঝাড়। এখন আর আমি একা নই, আমার সঙ্গে বেশ কয়েকটা অচেনা মানুষের শরীর ছুটছে। তাদের সংখ্যা আরো বাড়ছে, কিন্তু তাদের ছায়াগুলো মানুষের নয়। তবে ছায়াগুলো যে কিসের, আদৌ সেই ছায়াগুলো এই পার্থিব জগতের কিনা তাও জানি না। রাস্তাটা আমার কাছে পরিচিত হয়ে উঠছে ধীরে ধীরে। ওই যে সেই মরা বটগাছটা যেখানে আগের দিন গাড়ি থেকে নামতে চেয়েছিলাম আমি। আর একটু এগোতেই সভ্য জগতের প্রতীক হয়ে রেলের সিগন্যাল পোস্টগুলো ধরা দিল। এতক্ষণ ছোটার ফলে আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে আসতে চাইছিল শরীর থেকে, কিন্তু নতুন করে প্রাণ ফিরে পাওয়ার উৎসাহ আমার শক্তিকে আরো দ্বিগুণ করে দিল। একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে অর্ধেক প্ল্যাটফর্ম ছাড়িয়ে, বোধহয় সিগন্যাল পাইনি। ট্রেনের জানালায় জানালায় আলোর ঝলকানি, কৌতূহলী মানুষের উঁকি ঝুঁকি। ওদিকে দোদুল্যমান আলোর বিন্দুটা প্ল্যাটফর্মের উপর উঠে স্থির হয়ে গেছে। বেশ ভারিত চোখে চেয়ে দেখলাম আলোর বিন্দুর উৎসটা আসলে একটা হ্যারিকেন। আর হ্যারিকেনটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সেই বৃদ্ধ ভদ্রলোক। মুখে তার প্রশান্তির হাসি, অন্য হাতে বরাভয় মুদ্র। আমি কি বলবো স্থির করতে পারলাম না। অদৃশ্য কেউ যেন সপাটে আমার গালে চড় মারল। আমি ক্ষমা করবেন, আমি আপনাকে ঠিক হাতে সময় খুব কম বাবা। এই মৃত পৃথিবী থেকে ফিরে যাও প্রাণ চঞ্চল জগতে। যাও ফিরে যাও। আপনি যাবেন না? বৃদ্ধ লোকটি মৃদু কণ্ঠে বললেন। আমার ফেরার পথ অনেক আগেই বন্ধ হয়ে গেছে বাবা। এখন আমি শুধু চেষ্টা করি তোমাদের মতো কেউ ভুল করে পোড়া পুকুরে এলে তাকে বাঁচানোর। যে বাড়িতে দুরাত কাটানোর চেষ্টা করলে আমি সেই বাড়ির মালিক কৃষ্ণ কমল আচার্য। অনেক আগেই গুরুপদর হাতে ইতিহাস হয়ে গেছি। ঠিক এমন সময় ঘটাং করে সিগন্যাল হওয়ার একটা শব্দ, আর তারপরেই ইঞ্জিনের তীব্র হুইসেল। একটা হ্যাঁচকা ঝাঁকুনির সঙ্গে সঙ্গে সম্মুখ গতিতে গড়াতে শুরু করল লৌহ শকটের ধাতব চাকা। আমি হাত নাড়লাম বৃদ্ধ ভদ্রলোকের উদ্দেশ্যে, কিন্তু ততক্ষণে আমার চোখের সামনে তার শরীরটা একটু একটু করে কর্পূরের মতো নুবে গেছে পৃথিবীর মুখ থেকে। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন নূপুর চক্রবর্তীর লেখা গ্রামের নাম পোড়াপুকুর। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।